লাস্ট উইকেন্ডে সকাল থেকেই মনটা কেমন ছুটি ছুটি করছিল। ছুটি তো বটেই, উইকেন্ড মানেই ছুটি, তবে নির্ভেজাল ছুটি নয়। অফিসের কল মাঝে মাঝে চলে আসে, কিন্তু সকাল থেকেই মনে হচ্ছিল একটু বেড়াতে গেলে কেমন হয়। তাই আগের থেকে প্রিপ্ল্যান কিছু ছিল না, তাই 7-5 না ভেবেই আমরা সব বেরিয়ে পড়লাম। কিন্তু বেরিয়ে তো পড়লাম, আমাদের একটা ডেস্টিনেশন সবসময় থাকে যে কোথাও যদি না যাওয়ার হয় তাহলে চলো শান্তিনিকেতন যাওয়া যাক কিংবা তারাপীঠ যাওয়া যাক। তাই সেই রাস্তাতেই আমরা পা বাড়ালাম, বাড়ি থেকে বেরোলাম বৃষ্টি মাথায় নিয়ে। রাস্তাতেও মাঝে মাঝেই বৃষ্টি, মাঝে মাঝেই শুকনো রাস্তা। এইসব দেখতে দেখতে আমরা ঠিক করলাম যে চিরাচরিতভাবে আমরা শান্তিনিকেতনে না গিয়ে চলো এবার আমরা একটা হাট দেখতে যাই। কি হাট? না, সোনাঝুরি হাট। আমি যদিও এই হাটে আপনার আগেও 3বার গেছি। হ্যাঁ, 3বার গেছি, কিন্তু বুবু কোনোদিনও যায়নি, রূপসা তো যায়নি। সেই ছোটোবেলায় রবীন্দ্রনাথের হাট কবিতাটা পড়ে আমাদের সবার মনে হাটটা ঠিক কীরকম হয় বা হাটের চরিত্রটা কীরকম হয় তার একটা আবছা ছবি তৈরি হয়ে আছে। তাই বুবুরও ভীষণ ইচ্ছে ছিল। এবার বোলপুর ঢোকার মুখে এই ওভারব্রিজটা পেলাম। আগের মতো আর ওই রেল লাইনের তলা সুড়ঙ্গ দিয়ে যেতে হবে না, নতুন ওভারব্রিজটা তৈরি হয়ে গেছে, খুলেও গেছে। এতে যাতায়াতের রাস্তা যেমন সুগম হয়েছে, তেমনি এই বর্ষার সময় অধিকাংশ সময় কি হয়, প্রচণ্ড রিস্ক থাকে। এতখানি জল জমতো ওই রেলওয়ে ব্রিজটার নিচে যে মনে হতো যেন গাড়িটাই ডুবে যাবে। সে যাই হোক, বৃষ্টি আমাদের পিছু ছাড়ল না। আমরা বৃষ্টি মাথায় করেই পৌঁছে গেলাম বোলপুর। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আশ্রম চত্বর। আগেকার বোলপুর আর এখনকার বোলপুরের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। আমার মতো যারা আজ থেকে 25-30 বছর আগে বোলপুরে গেছেন আর এখন যদি মাঝখানে আর না গিয়ে যদি এখন যান, তাহলে কিন্তু চিনতেই পারবেন না। আগেকার সেই ফাঁকা ফাঁকা মাঠ, পথঘাট, একটা শূন্যতা, প্রকৃতিকে অনেক কাছ থেকে পাওয়া, সেসব এখন আর নেই। এখন শুরু থেকেই ভর্তি হোটেল, রেস্তোরাঁ, কেনাকাটা জিনিসের দোকান, এইসবই ভর্তি এখন বোলপুর চত্বর। আমরা এখন আশ্রম প্রাঙ্গণ অতিক্রম করে চলেছি। ডান দিকেই হচ্ছে শান্তিনিকেতনের বিশ্বভারতীর আশ্রম। আমাদের এখনকার গন্তব্য সোনাঝুরি হাট। কবিগুরুর সৃষ্টির অধিকাংশই কিন্তু এই বোলপুর কেন্দ্রিক বা শান্তিনিকেতন কেন্দ্রিক। তার শেষ জীবনের বিভিন্ন রচনা যেমন এই শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে রচিত হয়েছে, তেমনি তার চিন্তা ভাবনা বা আগামী প্রজন্মের শিক্ষা ব্যবস্থাটা কীরকম হবে তার ধ্যান ধারণাও কিন্তু তিনি আমাদের দিয়ে গেছেন। তাই আজকের শান্তিনিকেতন কিন্তু এখনও সেই ধারাটা কিছুটা হলেও বজায় রেখেছে। আমরা এখন পেরিয়ে যাচ্ছি আশ্রম প্রাঙ্গণ। চারপাশে অটো টোটোর ভিড়। অধিকাংশই আজকে কোনো সেরকম খরিদ্দার পায়নি, কারণ বৃষ্টির জন্য পর্যটকদের সংখ্যা একদমই কম। যদিও এটা একটা উইকেন্ড, তবুও ভিড় তো প্রায় নেই বললেই চলে, কারণ অন্যান্য সময় যখন আসি তখন এইসব জায়গায় বেশ কিছু পর্যটকদের দেখা যায়। এবং শুধু তাই নয়, তারা এই অটো বা টোটো করে এই আশ্রমটা ঘুরেও দেখেন। আমরা প্রান্তিক স্টেশনকে পেছনে ফেলে রেখে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, সোনাঝুরির হাট।
হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। আজ শুক্রবারও নয়, আর এটা বক্সিগঞ্জ পদ্মাপাড়ও নয়, আজ শনিবার, আর সেই সঙ্গে এটা কোপাই নদীর ধার। একটু এগিয়ে গেলে কোপাই নদীকে দেখতে পাওয়া যায়। আগে এখানে শুধু বিস্তৃত খোয়াই দেখা যেত, এখন আর যায় না। আর এই সোনাঝুরির হাট কিন্তু ওই কবিগুরুর কথার মতো গ্রামের মানুষ বেচে কেনে, কিন্তু গ্রামের মানুষ এখানে বিক্রি করতে আসে, কিছু কিনতে আসে না। আর যা থাকে এখানে এই পটভূমিতে যা থাকে তা হচ্ছে এই আদিবাসীদের নাচ। এখানে সামান্য কিছু পয়সার বিনিময়ে আপনিও এদের সঙ্গে পায়ে পা মেলাতে পারেন, সেই ব্যবস্থাও আছে। তবে আজকাল লোকজনকে আকর্ষণ করার জন্য এরা কোনো চটুল লোকগীতিকেই আশ্রয় করে থাকেন। ওনাদের যে পুরনো মাটির গান যেগুলো, সেগুলো ওনারা আর গান না। আমি তো আগের বারও যখন এসেছিলাম তখনও তাই শুনেছি, এবারও তাই শুনলাম। এখানে বিচিত্র রং বেরঙের ছাতা দিয়ে এই হাটটি আজকে ছাওয়া, তার কারণ বৃষ্টি পড়েই চলেছে। আর যেসব জিনিসপত্র এরা বিক্রি করতে এনেছেন সেগুলো অধিকাংশই প্লাস্টিকে ঢাকা। তবুও এখানে ক্রেতার কোনো অভাব নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সোনাঝুরি হাটে কিন্তু যেহেতু শহর থেকেই লোকজন আসে, বিশেষ করে কলকাতা থেকে, তাই এরা জিনিসপত্রের দাম কিছুটা বাড়িয়েই বলেন। বেশ কিছুটা বার্গেন করতে হয়। এখানে এই ভদ্রলোকের কাছে প্রচুর ভিড় দেখলাম, কারণ উনি কাঠের গুঁড়ির গায়ে নেম প্লেট তৈরি করছিলেন। আর মোটামুটি যা পসরা এনাদের কাছে আছে সবই ভীষণভাবে কমন। ওই কাঁথা স্টিচের শাড়ি, মেয়েদের স্ট্রোল, ছেলেদের পাঞ্জাবি, বিভিন্ন রকম ওই কসমেটিক্স, কস্টিউম জুয়েলারি, যেগুলো খুব সহজেই মাটি বা ওই জাতীয় কিছু পুঁতি টুতি দিয়ে বানানো যায়। কিছু কিছু পিতলের বা দস্তার তৈরি গয়নাপত্র দেখলাম। কিছু শিল্পকর্ম, এইসবই বিক্রি হয় এই মেলায়। আগে আগে এখানে কিছু কিছু মানুষ আসতেন যারা ডোকরার জিনিসপত্র নিয়ে আসতেন। এইবার গিয়ে আর সেরকম কিছু চোখে পড়লো না। আমি এই ধরনের একটা শার্ট কিনলাম এবার এখান থেকে, কিন্তু তবুও ওই যেটা আগেই বললাম, প্রচণ্ড দরদাম করে তবেই কিনতে হয়। এখানে নাচ হয়েই চলেছে। যতক্ষণ মেলায় লোক থাকবে এনারাও অক্লান্তভাবে নিতেই যাবে। কি না 50 টাকা? তবে এখন শুনলাম এই হাটটা প্রতিদিনই বসে। আগে শুধু শনি রবিবার করে বসতো, আমিও সেটাই জানতাম। আর এই দেখুন দইয়ালা আসছে। রবীন্দ্রনাথের বিভিন্ন গল্পে বা গীতিনাট্যে দইয়ালাদের কিন্তু একটা বিশেষ স্থান রয়েছে, সেই চণ্ডালিকাই বলুন আর ডাকঘরই বলুন। এখানে বহু কোথার থেকে শুনে এসছে যে এখানকার ক্ষীর দই খুব বিখ্যাত, সেরকমই একজনকে ধরেছে ক্ষীর দই খাওয়ার জন্য। কিন্তু ভদ্রলোকের মানে যেটাতে করে দইটা নিয়ে এসছেন বা যেভাবে দিচ্ছেন সেটা দেখে আমার আর খাওয়ার ভক্তি হলো না। কিন্তু ওকে কে ঠেকাবে? অনেক চেষ্টা করলাম নিরস্ত করার জন্য, কিন্তু না, ওকে ওটা খেতেই হবে। অনেক কিছু মানে বললাম যে চলো খেলে শরীর খারাপ হতে পারে বা কিছু, কিন্তু না, ওকে ওটা খেতেই হবে। লাল লাল কি ও বউকে নিয়ে দি
20 টাকায় 1 ভাঁড় দই, কিন্তু সেটা আমার তো মনে হলো এমন কিছু সুস্বাদু নয় বা না খেলে আপনি কিছু মিস করবেন না। তবে এই সোনাঝুরি হাটে এসে আপনি কিছু বাটিকের জিনিসপত্র দেখতে পারেন। আমি এখান থেকে দুটো বেড কাভার কিনলাম, খুব সুন্দর, আর দামটাও রিজনেবল মনে হলো, অবশ্যই সেটা দরদাম করার পরে। আর আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, তার কারণ তিন্নি আসেনি, ও পার্কিংয়েই গাড়ির মধ্যে রয়ে গেছে। তাই আমারও খুব একটা আর ইচ্ছে করছিল না যে ঘুরে বেড়াই, তার কারণ আমাদের পরবর্তী গন্তব্যেও যেতে হবে, সেটাও অনেক দূর। আর যেতে যেতে দেখুন এই কাণ্ডটা ঘটলো, এটা দেখে আমি আর নিজেকে স্থির রাখতে পারিনি। আসলে দোষটা আমারই। আমি এই দোকানটাতে, পাশে যে দোকানটা আছে, এই দোকানে চা খেতে এসে দেখলাম কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে, আর অভ্যাসবশত আমি তাদের 1 প্যাকেট 5 টাকা হলে 1 প্যাকেট বিস্কিট কিনে দিতে গেলাম। তারপরে দেখলাম অনেকগুলো কুকুর চলে এসছে, বা তাদের সঙ্গে ছাগলও চলে এসছে। ছাগল যে এত অ্যাগ্রেসিভ হতে পারে আমি আগে কখনো ভাবিনি, বা আমি দেখিও নি। তারপরে আমার দেখা দেখি নগেন্দ্র এলো। নগেন্দ্র মানে আমাদের গাড়িটি যে চালিয়ে নিয়ে যাচ্ছিল, তো ও এলো, এসে বললো আমি খাবো। 1 প্যাকেট, বড় 1 প্যাকেট বিস্কিট কিনে যেই খাওয়াতে গেছে, অমনি ছাগল আর কুকুররা এসে তাকে ঘিরে ধরেছে। মানে সে এক হাস্যকর ব্যাপার। মানে কুকুররা তবুও ঠিক আছে, মানে গা বাইছিল না, কিন্তু ছাগলগুলোকে দেখে মনে হচ্ছিলো একেবারে যেন ঘাড়ের ওপর উঠে পড়বে। যাই হোক, এখান থেকে পালিয়ে চললাম আমরা পরবর্তী গন্তব্যে।